আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। আগামীতে শুধু জীবিতদের স্বাধীনতা পুরস্কার দিতে প্রধান উপদেষ্টার তাগিদ, 7 বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার প্রদান। চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণের পর তামিম ইকবালকে শঙ্কামুক্ত ঘোষণা, 3 মাস পর মাঠে নামতে পারবেন জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় শহীদ চট্টগ্রামের ওয়াসিম হত্যা মামলায় 15 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা। আত্মপ্রকাশের 1 মাসের মধ্যে অভ্যন্তরীণ মতবিরোধে জাতীয় নাগরিক পার্টি, শীর্ষ স্তরের নেতাদের সম্পর্কে জটিলতা। এবং রাজধানীতে বেতন বোনাসের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছি বিস্তারিত সংবাদে। জাতীয় পর্যায়ের গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 7 জনকে স্বাধীনতা পুরস্কার 2025 প্রদান করা হয়েছে। পুরস্কার তুলে দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জীবদ্দশায় একজন মানুষ পুরস্কার পেলে যে আনন্দ মরণোত্তরে তা পাওয়া যায় না। রিপোর্ট করছেন মোস্তফা মল্লিক। এবছর দেশের সর্বোচ্চ বেসামরিক পদক স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের 7 জনের মধ্যে 6 জনই মরণোত্তর। স্টিফেন হকিংয়ের জ্যোতি পদার্থবিজ্ঞান বিষয়ে লেখা বই প্রকাশের 5 বছর আগেই বিজ্ঞান ও প্রযুক্তির অধ্যাপক জামাল নজরুল ইসলামের দ্য আল্টিমেট ফেট অব দ্য ইউনিভার্স বই লিখে পুরো বিশ্বে আলোড়ন তুলেছিলেন। মহান এই ব্যক্তিত্বকে স্বাধীনতা পুরস্কার দেয়া হয়। সোনালী কাবিন খ্যাত বরেণ্য কবি আল মাহমুদ, ভাস্কর্য শিল্পের অন্যতম অগ্রদূত নভেরা আহমেদ, বেসরকারি সংগঠন ব্রাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, পপ সম্রাট আজম খান, শিক্ষা ও গবেষণায় বদরুদ্দিন ওমর এবং প্রতিবাদী তারুণ্যে আবরার ফাহাদ স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মরণোত্তর পুরস্কার প্রাপ্তদের স্বজনদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দিন ওমর কোনো পুরস্কার নেবেন না এমন মনোভাব জানিয়ে স্বাধীনতা পুরস্কার 2025 গ্রহণ করেননি। তার পুরস্কারের রেপ্লিকা জাতীয় জাদুঘরে রাখা হবে। প্রধান উপদেষ্টা বলেন, পুরস্কার পেলেও জীবদ্দশায় দেখতে না পাওয়াটা বেদনাদায়ক। মরণোত্তর পুরস্কার দেওয়ার চাইতে জীবদ্দশায় পুরস্কারটা পেলে যে আনন্দ দেশের জন্য এবং পরিবারের জন্য, ব্যক্তির জন্য, তা মরণোত্তর পুরস্কারে পাওয়া যায় না। যে যাদের মরণোত্তর দেওয়ার তাদের পালা শেষ করে দিয়ে পর থেকে শুধু জীবিত অবস্থায় যারা আছেন তাদেরকে আমরা পুরস্কার দিই, তাদের প্রতি সম্মানটা আমরা দিই। পুরস্কার দিয়ে আমরা শুধু তাদেরকে সম্মানিত করছি না, আমরা বরং জাতি হিসেবে নিজেদের সম্মান তাদের মাধ্যমে পাচ্ছি। 1971-এর 25শে মার্চকে মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক রাত উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দেশ স্বাধীন হলেও দেশের মানুষ তা আজও পায়নি। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, কিন্তু স্বাধীন বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি। দীর্ঘদিন ধরে এই দেশের মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। দুর্নীতি, লুটপাট ও খুনের রাজত্ব চালিয়ে দেশে একটি ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা কায়েম করা হয়েছে। আজকের দিনে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের। তাদের আত্মত্যাগের কারণে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি। প্রধান উপদেষ্টা জানান, মরণোত্তর পুরস্কার প্রদানের পালা শেষ করে আগামীতে শুধু জীবিতদের স্বাধীনতা পুরস্কার দেওয়ার নিয়ম করবে সরকার। ধন্যবাদ। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 2025 উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই ডাকটিকিট অবমুক্ত করা হয়। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ, ডাক ও টেলিযোগাযোগ সচিব ডক্টর মুশফিকুর রহমান, ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস.এম. শাহাবুদ্দিন সহ প্রধান উপদেষ্টার কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন তামিম ইকবাল এখন শঙ্কামুক্ত। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন 3 মাসের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন তামিম। সাভারের কেপিজি হাসপাতালে আছেন তানভীর আহমেদ। আমরা তার কাছ থেকে জেনে নেব তামিমের শারীরিক অবস্থার আপডেট। তানভীর, তামিমের সর্বশেষ শারীরিক অবস্থার খবর আমাদের জানান। হাসিব, আপনি জানেন যে একেবারে মৃত্যুর দুয়ার থেকে তামিম বলতে গেলে ফিরে এসেছেন। তামিমের সবশেষ খবর জানাতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার ওয়াদুদ, যিনি কার্ডিওলজিস্ট, তিনি আজকে সকালে সাংবাদিকদের ব্রিফিং করেছেন। তিনি জানিয়েছেন যে তামিম এখন পুরোপুরি শঙ্কামুক্ত, তবে তাকে আরও 48 থেকে 72 ঘন্টা অবজারভেশনে রাখার কথা বলেছেন। আমরা তামিমের পরিবারের সাথে কথা বলে জানার চেষ্টা করেছি যে তামিমকে আপাতত যেটা ছিল যে তামিমকে ঢাকায় শিফট করার ব্যাপারে কথা চলছিল, কিন্তু আপাতত ডাক্তার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকরা এসে তিনি জানিয়েছেন যে তাদের সাথে কথা বলে তারা এখনও সিদ্ধান্ত জানাবেন জানিয়েছেন। আর দুপুরে তামিমের কয়েকটি টেস্ট করার কথা রয়েছে। টেস্ট করার পরই তারা ডিসিশন নেবে তামিমের পরবর্তী ব্যাপারে। তার ফ্যামিলি তাকে ঢাকায় আপাতত শিফট করবে কিনা। ঢাকার একটি বেসরকারি হসপিটালে তামিমকে নেওয়ার কথা ছিল। এবং আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে তামিমের বর্তমান শারীরিক অবস্থা, তিনি সকালেই পরিবারের সাথে কথা বলেছেন। তাকে দেখতে সাকিব আল হাসানের বাবা মারাও এই হসপিটালে এসেছেন। এখনও তারা উপরে হসপিটালে অপেক্ষা করছেন। এছাড়া তামিম ইকবালের চাচা, যিনি সাবেক ক্রিকেটার জাতীয় দলের আকরাম খান, তিনি জানিয়েছেন যে তারা পারিবারিকভাবে এখনও সিদ্ধান্ত কথা বলছেন। কথা বলার পরই তামিমের সবশেষ সিদ্ধান্ত নেবেন। আর কার্ডিওলজিস্ট ওয়াদুদ জানিয়েছেন যে তামিম আগামী 90 দিনের মধ্যে, 3 মাসের মধ্যে পুরোপুরি তারা স্বাভাবিক খেলায় ফিরতে পারবেন। এছাড়াও তামিমকে দেখতে এখানে প্রচুর তার ভক্তরা ভিড় করছেন এবং তাদের সাথে একটু আগেই তামিমের বড় ভাই নাফিস ইকবাল কথা বলে গেছেন। তারা জানিয়েছেন যে আপাতত তামিমের কোনো শঙ্কা নেই। তানভীর, আপনাকে ধন্যবাদ। সাভারের কেপিজি হাসপাতাল থেকে তামিম ইকবালের শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট জানাছিলেন তানভীর আহমেদ। হাইকোর্টের বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পড়ান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সোমবার 2 বিচারপতিকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। বিচারপতি আসাদুজ্জামান 1983 সালে জেলা আদালতে আইনজীবী হিসেবে যোগদান করেন। 2003 সালের 27 অগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক ও 2005 সালে হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। অপরদিকে বিচারপতি ফারাহ মাহবুব 1992 সালে জেলা আদালতের আইনজীবী হিসেবে নথিভুক্ত হন। তিনি 2004 সালের 8 অগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে উন্নীত হন এবং 2006 সালের 23 অগস্ট একই বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। জুলাই গণঅভ্যুত্থানে দ্বিতীয় শহীদ চট্টগ্রামের ওয়াসিম হত্যা মামলায় 15 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া আসামিদের মধ্যে আছেন সাবেক মেয়র আজম নাসির উদ্দিন, সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক মেয়র রেজাউল করিম ও ছাত্রলীগ নেতা নুরুল আজম রনি। এছাড়াও জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে সাবেক আনসার সদস্য ওমর ফারুককে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলার পলাতক আসামি আসিফ মাহমুদ। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আসা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব পর্যালোচনা করে দ্রুততম সময়ে মতামত পাঠাবে নির্বাচন কমিশন। নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, এ বিষয়ে কমিশনের পাল্টা মতামতও থাকতে পারে। জানান, ডিসেম্বর ধরেই নির্বাচন নিয়ে আগাচ্ছে ইসি। গত 19 মার্চ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন, নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধন সহ 9টি প্রস্তাবের কথা উল্লেখ করে ইসিতে চিঠি পাঠায় মন্ত্রিপরিষদ বিভাগ। আমরা যত দ্রুত সম্ভব এটাকে
আমাদের এখানকার সুপারিশগুলো সন্নিবেশ করে পাঠাতে পারবে। সুপারিশ তো থাকতেই পারে, সুপারিশের ব্যাপারে যেটা যদি একমত হওয়ার সুযোগ থাকে অবশ্যই একমত হবেন না, যদি দ্বিমত করার সুযোগ থাকে বা অন্য কোনো প্রস্তাব থাকে তাহলে সুপারিশের প্রেক্ষিতে পাল্টা সুপারিশ হতে যেতে পারে। আত্মপ্রকাশের মাত্র 1 মাসের মধ্যেই অভ্যন্তরীণ সংকটের মুখোমুখি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রকাশ্যে এসেছে দলটির শীর্ষ স্তরের নেতাদের মধ্যে সম্পর্কের ফাটল। প্রশ্ন উঠেছে দলটির সাংগঠনিক ঐক্য নিয়ে। তবে এনসিপির শীর্ষ নেতারা বলছেন তাদের আচরণ সবাইকে কিছুটা হতাশ করলেও এখনও ঐক্যবদ্ধ রয়েছেন তারা। আরও জানাচ্ছেন তাফহিমুল ইসলাম। সেনাপ্রধানকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর এক ফেসবুক পোস্টকে ঘিরেই দলের মধ্যে নতুন করে অস্থিরতা শুরু। হাসনাতের বক্তব্যের অনেকটাই বিরোধিতা করেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। পরে দলের সিনিয়র যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, হাসনাত অথবা সার্জিসের মধ্যে কেউ একজন মিথ্যা বলছেন, এতে শীর্ষ নেতাদের মধ্যে মতবিরোধ স্পষ্ট হয়। হাসনাতের ফেসবুক পোস্টকে শিষ্টাচার বর্জিত বলে মিডিয়াতে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তবে এত কিছুর পরেও কোনো বিভেদ নেই বলছেন দলটির একাধিক শীর্ষ নেতা। সমন্বয়ের ঘাটতি ছিল তো কিছুটা, এটা স্পষ্ট, কিন্তু এটা খুব বেশি দলের মধ্যে ভাঙন বিভেদ দেখা দিয়েছে বলে মনে হয় না। দলের সবাই মোটামুটি এখন একসাথে আছে, মিলমিশে আছে। আমাদের ভিতরে যেভাবে আপনারা দেখাচ্ছেন যে মতানৈক্য, আমরা মনে করি এটা কোনো মতানৈক্য না, এটা স্বাভাবিকভাবে যে যার পারসেপশনটা তুলে ধরেছে। দলের মধ্যে কিছু একটা এই বিষয়টা নিয়ে কিছু একটা হয়তো মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে, বাট আমরা এটাকে নেগেটিভলি দেখছি না, আমরা এটাকে দেখছি প্রত্যেকটা ব্যক্তির স্বাধীনতার জায়গা থেকে। আদর্শের জায়গা থেকেও ঐক্যের ঘাটতি নেই বলছেন এনসিপির আরেক শীর্ষ নেতা। গঠনতন্ত্র কিংবা দলের ঘোষণাপত্র কিংবা দলের লক্ষ্য উদ্দেশ্যের সাথে এটার কোনো সম্পর্ক নেই। এটা গঠনতন্ত্র হওয়ার পর, ইভেন দলের মধ্যে শৃঙ্খলা কমিটি হওয়ার পরও একই ধরনের কার্যক্রম থাকবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইফতার পার্টিকে কেন্দ্র করে এনসিপির সাথে মতবিরোধ দেখা দিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা ফেসবুক পোস্টে লিখেছেন, গণ অভ্যুত্থানকে কারা রক্ষা করতে চায় আর কারা বাজারে বেচে আখের গুছাতে চায় তা স্পষ্ট হয়েছে। অভ্যুত্থান কারো বাপের সম্পত্তি না বলেও মন্তব্য করেন উমামা। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বেতন বোনাসের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সাথে জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। দুপুর 12টার দিকে দাবি আদায়ে দুটি পোশাক কারখানার শ্রমিকরা শ্রম ভবন থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যেতে চাইলে জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের বাধা দেয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে। ওই ঘটনায় 30-40 জন শ্রমিক আহত হয়। ঈদ সামনে রেখে রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠানোকে দেশের সরকারের প্রতি নিজেদের আস্থার প্রকাশ বলে মনে করেন প্রবাসীরা। তারা বলছেন, ডক্টর ইউনূসের নেতৃত্বের কারণে তাদের আশা দেশ থেকে বৈদেশিক মুদ্রা পাচার কিংবা ব্যাংক লুট হবে না। আন্তর্জাতিক মানি ট্রান্সফার কোম্পানিগুলো বলছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে প্রবাসীদের টাকা পাঠানোর হার বিগত বছরগুলোর চেয়ে বেড়েছে। রিপোর্ট করছেন মাসুর শাকিল। বিশ্বের বিভিন্ন দেশে কোটির উপর বাংলাদেশি প্রবাসী রয়েছেন। গণ আন্দোলনের সময় তাদের অনেকে টাকা পাঠানো বন্ধ করে দিয়েছিলেন। গণ অভ্যুত্থানের পর থেকে প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর হার বাড়ে। ঈদ সামনে রেখে তা রেকর্ড ছুঁয়েছে। ট্যাক্টেপসেন বেশ কয়েক বছর ধরে মার্কেটে আছে। এই বছর ঈদ উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে রেমিটেন্স আগের তুলনায় বাংলাদেশে গিয়েছে। আমাদের 22টা দেশে অপারেশন আছে, প্রত্যেকটা দেশে বেশ বড় ধরনের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপের বিভিন্ন দেশ, ইউএই, এইসব দেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানোর যে হার সেটা আগের তুলনায় বেশ বেড়েছে। প্রবাসীরা বলছেন তারা দেশের অর্থনৈতিক ব্যবস্থার উপর আস্থা ফিরে পাচ্ছেন। ডক্টর ইউনূস সরকারের সময়ে বাংলাদেশে ব্যাংক লুট হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং টাকা পাচার হওয়ার কোনো ভয় নেই। তাই আমরা যারা বিদেশে আছি প্রবাসীরা দেশে যারা আত্মীয়স্বজন আছে তাদের জন্য অনেক বেশি টাকা পাঠাচ্ছি। ঈদের খুশিতে ফ্যামিলির খরচা সহ জাকাত ফিতরা বা অন্যান্য খরচা টাকা আমরা ব্যাংকে পাঠিয়ে থাকি। আর এখন সে আগের মতো ব্যাংক দেউলিয়া হওয়ার মতো ভয় নাই, তাই রেমিটেন্স নিশ্চিন্তে দেশে পাঠাই আমরা। দেশে এখন রেমিটেন্সের হার বেড়ে গেছে, কারণ হলো দেশে আগের মতো দুর্নীতি নেই, চাঁদাবাজি নেই, যার কারণে টাকা পাঠাইতে আমাদের খুব স্বাচ্ছন্দ্য বোধ হচ্ছে আর কি। প্রবাসীরা চান দেশে পাঠানো তাদের রেমিটেন্স নিরাপদ থাকুক, ব্যাংক থেকে যাতে পাচার হয়ে না যায়। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। আশি ঈদ উল ফিতরে মুক্তি পাচ্ছে চলচ্চিত্র জিন 3। 2024 সালের ঈদের চলচ্চিত্র জিন 2 এর সাফল্যের পর এবার ঈদে আসছে এর তৃতীয় কিস্তি জিন 3। জিন 3 এর সাফল্য ধরে রেখে মুক্তির 4 মাস পর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনেও মুক্তি দেওয়া হবে।
ফ্র্যাঞ্চাইজি হিসেবে জিন 3 এর বাজিমাত করবে বলে সিনেমার কলাকুশলীদের প্রত্যাশা। বিস্তারিত জাকি আক্তার রিপোর্টে। 2020-এ দেশে প্রথমবারের মতো হরর ফিল্ম জিন মুক্তি দিয়েছিল জাজ মাল্টিমিডিয়া। 2024-এ ঈদের চলচ্চিত্র জিন 2 এর সাফল্যের পর এবার ঈদে ফ্র্যাঞ্চাইজি হয়ে মুক্তি পাচ্ছে জিন 3। এরই মধ্যে সিনেমার কন্যা গানটি দর্শকদের মন ছুঁয়ে গেছে। সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়া জিন 3 এর কলাকৌশলীদের নিয়ে চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। জানানো হয় প্রেক্ষাগৃহে আসার 4 মাস পর মুক্তি দেয়া হবে আই স্ক্রিনে। জিন 1 এবং জিন 2 তে বারবার মিস করছি যে আমরা এটার ওটিটি পার্টনার হিসেবে থাকতে পারিনি ওই সময়, হয়তো বিভিন্ন কারণে আমরা সঙ্গ দিতে পারি নাই। বাট এবার ওনাকে থ্যাঙ্কস অ্যান্ড ফুল চ্যানেল আই, সাগর আঙ্কেল আছেন, আমাদের শাইখ সিরাজ স্যার আছেন, সবাইকে ধন্যবাদ যে এটাতে আইস্ক্রিনকেও এটা একটা পার্ট হিসেবে নেওয়ার জন্য। প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে অভিনয় করা অভিনেত্রী নুসরাত ফারিয়া ও অভিনেতা সজল বলেছেন দর্শকদের প্রত্যাশা ছাড়িয়ে যাবে সিনেমা জিন 3 দেখে। যে কাজটি আপনাদের সামনে নিয়ে আসছি সেটা যেন আপনাদের মনের মণিকোঠায় ঠাঁই করে নেয় এবং শুধু একজন নয় পুরো পরিবারের সকল মানুষের সেই প্রচেষ্টা জিন শুরু থেকে করে এসছে এবং জিন 3 ইনশাআল্লাহ সেটা অবশ্যই করবে। অনেক বড় কৃতজ্ঞতা যায় চ্যানেলের প্রতি, সাগর স্যারের প্রতি, কারণ যখন তাকে প্রথম আমরা নিজ থেকেই বলেছিলাম যে উই ওয়ান্ট ইউ টু কোলাবরেট আমাদের সাথে, তিনি একবারই বলেছিলেন যে হ্যাঁ উই ওয়ান্ট টু বি পার্ট অফ জিন 3। থ্যাংক ইউ সো মাচ রাফেল ভাই এবং এন্টায়ার আইস্ক্রিনের টিম। ব্যবসা সফল এমন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হতে পেরে গর্বিত চ্যানেল আই প্ল্যাটফর্মে এই চলচ্চিত্রটি সন্নিবেশ আমি মনে করি একদিকে আমাদের প্ল্যাটফর্মকে সৌকর্যময় করবে এবং তার সাথে সাথে আমাদের যে পারস্পরিক যে বন্ধনটা, যেটা ক্রিয়েটিভ বন্ধন, সেটাকে আরো সুদৃঢ় করবে। জিন 3 সাফল্য ধরে রেখে আগামী ঈদে জিন 4 আসার ঘোষণা দেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার। এই পরিবারের কাছে কিছু চাওয়ার নেই, আসলে সব দিয়ে অফুরন্ত দিয়ে দিছে, আমাকে অনেক কিছু দিছে আর দিয়ে যাচ্ছে। আপনারা যখন জিন 3 দেখবেন তখন বুঝবেন যে ফারিয়া আসলে সুযোগ পেলে খুব ভালো অভিনয় করতে পারে। সবচেয়ে উপরের ফ্র্যাঞ্চাইজ জিন 3 হয়ে গেল। ইনশাল্লাহ আমরা সামনের বছর জিন 4 নিয়ে আসব। এর আগে চ্যানেল আইয়ের আইস্ক্রিনের সঙ্গে জাজ মাল্টিমিডিয়ার আনুষ্ঠানিক চুক্তিপত্র সই হয়। জাকি আক্তার, চ্যানেল আই, ঢাকা। দেখছেন চ্যানেলের সংবাদ। এই পর্যায়ে নিয়ে নিচ্ছি বিরতি। আর ফিরে এলাম বিরতির পর। স্বাগত আর একবার চ্যানেল আই সংবাদে। জানাবো নিটল টাটা কৃষি সংবাদ। মাদারীপুরের শিবচরে বিভিন্ন জাতের বড়ই চাষাবাদ করে সফল হয়েছেন এক স্কুল শিক্ষক। করোনাকালীন অলস সময়কে কাজে লাগিয়ে প্রায় 6 বিঘা জমির বাগানে এখন 800-র বেশি গাছে ঝুলছে সুস্বাদু বড়ই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে লবণাক্ততা বাড়ছে বাগেরহাটের উপকূলীয় জনপদে। দেখা দিচ্ছে সুপেয় পানির সংকট, ব্যাহত হচ্ছে ফসল উৎপাদনও। বৈরী পরিবেশে হুমকিতে থাকা প্রাণ প্রকৃতি রক্ষায় কাজ করছে বেসরকারি বিভিন্ন সংস্থা। তবে উপকূলীয় জনপদের মানোন্নয়নে ইউনিয়ন পরিষদ বাজেটে চাহিদাভিত্তিক খাত সৃষ্টি সহ বরাদ্দ বৃদ্ধির দাবি ভুক্তভোগী সহ সংশ্লিষ্টদের। সংবাদ শেষ করতে যাওয়ার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। আগামীতে শুধু জীবিতদের স্বাধীনতা পুরস্কার দিতে প্রধান উপদেষ্টার তাগিদ। 7 বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার প্রদান। চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণের পর তামিম ইকবালকে শঙ্কামুক্ত ঘোষণা। 3 মাস পর মাঠে নামতে পারবেন জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এবং জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় শহীদ চট্টগ্রামের ওয়াসিম হত্যা মামলায় 15 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা। প্রিয় দর্শক, এ ছিল চ্যানেলের সংবাদ এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।